স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবস উদযাপন রূপ নিল শোকে। করাচিতে নিহত ৩, আহত ৮৪। ইসরায়েলকে ৫০০ মিলিয়ন ইউরোর সাবমেরিন দিচ্ছে জার্মানি। পুতিনকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ১০০ ফিলিস্তিনির। পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া, বেলারুশ। ভারতকে রুখতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। দেশে দেশে ভয়াবহ দাবানল। বিশ্বে প্রথমবার এআই রোবটের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। এবার বিস্তারিত। ১৪ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে গোটা পাকিস্তান। তবে দেশটির অন্যতম বন্দর নগরী করাচির বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের উদযাপন রূপ নিল শোকে। এদিন আকাশে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ৮৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছরের এক কন্যা শিশুও রয়েছে, আর আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৪ই আগস্ট দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা টিভি। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদন বলা হয়, ৮ বছরের মারহা জানালার পাশে দাঁড়িয়েছিল। তখনই একটি গুলি তার মাথায় এসে লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় প্রথম শ্রেণীর ওই ছাত্রী। পৃথক ঘটনায় কোরাঙ্গি ও লিয়ারির আগ্রাতাজ এলাকায় আরও ২ ব্যক্তি নিহত হন। আংশিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কদিনের মাথায় সাবমেরিন পাঠাচ্ছে জার্মানি। বার্লিন ভিত্তিক সংবাদ মাধ্যম তাজ বুধবার এ খবর দিয়েছে। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জার্মান সরকার। তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলে সাবমেরিনটির রপ্তানি অনুমোদন দিয়েছে জার্মান। সাবমেরিনটির মূল্য ৫০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭,১১৮ কোটি টাকা। ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার ১৪ই আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ হবে, খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকটি খুব ভালো এবং খুবই আন্তরিক বলে বর্ণনা করেন তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিরই ৬১। বৃহস্পতিবার ১৪ই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে চেষ্টা চালানো লোকজনের ওপরও ইসরায়েলি বিমান হামলায় বুধবার অন্তত ১২ জন নিহত হন। পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ৫ দিনব্যাপী জাপাদ ২০২৫ সামরিক মহড়াটি বেলারুশে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে দুদেশের সামরিক বাহিনী। বুধবার ১৩ই আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস। মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে। মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে, যা ৬টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা বাধায় অতিক্রম করতে পারে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর।
পাকিস্তানি সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রচলিত যুদ্ধ ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা তদারকি করবে ওই ফোর্স। ধারণা করা হচ্ছে প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন। দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র দাবাদাহে গ্রিস সহ একাধিক দেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। গ্রিসের তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসকে হুমকির মুখে ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তায় হাজার হাজার দমকল কর্মী মোতায়েন রয়েছে। এরই মধ্যে পাত্রাসের একটি হাসপাতাল থেকে ১২ শিশু ও একটি অবসর নিবাস থেকে ৮০ বৃদ্ধকে সরিয়ে নেওয়া হয়েছে। এজিয়ান দ্বীপ, চেওস, আয়োনিয়ান দ্বীপ, জান্তে ও সেফালোনিয়াতেও আগুন ছড়িয়ে পড়েছে। স্পেনেও দাবানল পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলে প্রায় ৬,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবছর স্পেনে ১৯৯টি দাবানলে প্রায় ৯৮,০০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। পর্তুগালে ৫টি বড় দাবানল নিয়ন্ত্রণে ২,০০০-এর বেশি দমকল কর্মী ও ২০টি বিমান কাজ করছে। মধ্যাঞ্চলের ত্রানকোসো ও পৌরসভায় সবচেয়ে ভয়াবহ আগুনটি শনিবার থেকে জ্বলছে, যা প্রবল বাতাসে আবারও ছড়িয়ে পড়েছে। বলকান অঞ্চলেও ডজন খানেক দাবানল নেভাতে লড়ছে জরুরি সেবা বিভাগ। আলবেনিয়ায় আগুনে ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন, আর মন্টিনিগ্রোতে পানি বহনকারী ট্রাক উল্টে এক সেনার মৃত্যু হয়েছে। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর অনেক প্রযুক্তির বিকাশ ঘটেছে। রোবোটিক্সের দুনিয়াতেও এআই ভিন্ন চমক তৈরি করেছে। সম্প্রতি চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো এআই নির্ভর রোবটের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচের ফুটবল মাঠ ছাড়া বাকি সবই ছিল কৃত্রিম উপাদানে তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম বুস্টার রোবোটিক্সের তৈরি একাধিক হিউম্যানয়েড রোবট মাঠে নেমেছিল ফুটবল খেলতে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বৃহস্পতিবার ১৪ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ম্যাচ চলাকালে সংঘর্ষে কিছু রোবট পড়ে গেলেও দ্রুত উঠে তারা আবার খেলা চালিয়ে যায়। প্রতিটি গোলেই দর্শকরা উল্লাস করে। ৪০ মিনিটের ম্যাচটি ২ অর্ধে বিভক্ত ছিল। প্রতিটি অর্ধ ১৫ মিনিট, মাঝখানে ১০ মিনিট বিরতি। সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।